নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। ধারাবাহিক উপন্যাস জাগরি, সতীনাথ ভাদুরীর লেখা উপন্যাস, আজ তার ৫০ এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। ধারাবাহিক উপন্যাস জাগরি, আজ তার ৫০ এপিসোড। আলিবাবার গুহা চিচিং ফাঁক। আলিবাবার গুহা রাশি রাশি ধনরত্ন ব্যতীত আর কি দিতে পারিত? কিন্তু এই ফটক খুলিলে কত জীবন মৃত লোক আবার সত্য সত্যই বাঁচিয়া উঠিতে পারে। জেলের সবটাই প্রাচীর নয়, উহার ভিতরে প্রচুর খালি জায়গা আছে, যেখানে খোলা হাওয়া বাতাস পাওয়া যাইতে পারে। অন্তত সাধারণ গৃহস্থ বাড়ির আঙ্গিনা অপেক্ষা জেলের আঙ্গিনা অনেক বড়। কিন্তু তাহা হইলে কি হইবে? জেলের ভিতর ফুলের বাগান, নিমের অ্যাভিনিউ, ছায়াযুক্ত বেল, অশ্বত্থ ও বটবৃক্ষ থাকিলে কি হইবে? সারা বাতাবরণ বিষাদে ভরা, প্রাণহীন, কঠোর ও ক্লেদময়। আবহাওয়া কেমন যেন ভারী ভারী। অলিভার লজ, লেসবেটার, কোনান ডয়েল ইহারা কি সাইকিক্যাল ফেনোমেনা সম্বন্ধে ঠিকই বলিয়াছেন। গভীর চিন্তন ও মানসিক আলোড়নের সময় আমরা কি চিন্তামূর্তিগুলিকে এই স্থানে ছাড়িয়া দিই? আমাদের চিন্তা সমষ্টি কি পেঁয়াজের মতো যে উহা হইতে এক একটি খোলা আর কুয়া আমরা ছাড়াইয়া ফেলিতে পারি? কোনোটি মোটা, কোনোটি মিহি। সত্যই কি কোনো পুরনো বাড়ির ভিতর যাইতে এই জন্যই আমাদের গা ছমছম করে? শুরু করছি ৪র্থ অধ্যায়, জেল গেট। নীলু। যিনি ভিতর হইতে আসিলেন তিনি হাসপাতালের কম্পাউন্ডার। ভদ্রলোকটি বেশ শৌখিন, হাতে একটি হ্যারিকেন লণ্ঠন। সাপের ভয় নাকি? আসলে তিনি জেলে প্রবেশ করিবার সময় লণ্ঠনটি খালি অবস্থায় লইয়া আসেন, বাড়ি ফিরিবার সময় এটিতে কেরোসিন তেল ভরিয়া লইয়া যান। ইহা সকলেই জানে, সকলেই বোঝে, কিন্তু কেউ কিছু বলে না। এরূপ ধরনের ছোট ছোট প্রাপ্যগুলিকে ইহারা উপরি পাওনা বলে মনে করে না। ইহা যে তাদের চাকরির বেতনের অঙ্গীভূত। হয়তো বেতন ২৫ টাকা, কিন্তু কাপড় চোপড়, জুতা জামায় কি করিয়া এত পয়সা খরচ করে, ডাক্তারের সঙ্গে নিশ্চয়ই পাওনার ভাগাভাগি আছে। কি কম্পাউন্ডার সাহেবের আজ বড় দেরি হয়ে গেল দেখছি। সুবেদার সহানুভূতির স্বরে বলে। হ্যাঁ সুবেদার সাহেব, এই জেলে চাকরি নিয়ে কি গুখরি কাজই না করেছি। ১ মিনিট ছুটি নাই। সেই ভোরে এসেছি, এখন রাত ১২টা হলো। দুপুরে কেবল বাড়ি গিয়ে খেয়ে এসেছি। সিনহেশ্বর বাবু ৯টার সময় হাসপাতালে ডিউটিতে আসবার কথা, এলেন এখন রাত ১২টায়, খেয়ে দেয়ে পান চিবোতে চিবোতে। তারপর একে অশ্লীল গালি দিল। নিজের ভাগ্যকে, সিনহেশ্বর বাবুকে, না জামার মধ্যে যে পোকাটি ঢুকিয়াছে তাহাকে? কাহাকে গালি দিল ঠিক বোঝা গেল না। এইটুকু কেবল বুঝিলাম যে খানিক আগে যে ডাক্তারবাবু জেলের ভিতর গেলেন তাহার নাম সিংহেশ্বর বাবু। জামার ভিতর হইতে পোকাটি বাহির করিতেছে। এখনকার মুখভঙ্গি দেখিলে হাসি পায়। কম্পাউন্ডার সাহেব নিজের সুখ দুঃখের কথা বলিয়া চলিয়াছে। মিত্রে সাহেবের নাইট ডিউটি থাকিলে তবু একরকম ভালো, কিন্তু যেদিন আসেন ৯টার সময়ই আসেন, নাহলে একেবারেই আসেন না। দুইজনেই চোখে চোখে কি যেন ইঙ্গিত করিয়া হাসিয়া ওঠে। আবার গল্প চলে। ওসব জেলার সাহেবও জানেন। কতদিন জেলার সাহেব রাত্রে রাউন্ড দেবার সময় হাসপাতালে গিয়ে দেখেছে যে ডাক্তারের ঘর খালি, আর নিজে চোখে না দেখলেও জেলে কোনো খবর পেতে তো বাকি থাকে না। আগেকার সাহেব থাকতে একদিন ধরা পড়ে জবাব দিয়েছিল। কি করা যায়, হাসপাতাল ও ওয়ার্ডে যে ঘরে ডিউটি ডাক্তার শোয় তার দরজা নেই। রাত্রে কেউ যদি এসে মারপিট করে, সেই ভয় ওখানে শুই না। সে সাহেবও ছিল ঘুঘু। সে বলেছিল যে রাতে তো কয়েদিরা বন্ধ থাকে, মারপিট কে করবে? ডাক্তার জবাব দিয়েছিল যে
যেসব মেয়েদের রাত্রে ওয়ার্ডারের ডিউটি দেওয়া হয় তারা তো আর বন্ধ হয় না। এই ব্যাপারে ঠিক আগেই জেলে মিউটিনি হয়ে গিয়েছে, কাজেই সাহেব আর বেশি কিছু বলতে পারেননি। কিন্তু এখন মুজফ্ফরপুর জেলের জনকয়েক পলিটিক্যাল প্রিজনার পালিয়ে যাওয়ার পর থেকেই তো মেয়েদের রাতের ডিউটি বন্ধ করে দেওয়া হয়েছে। শুনি যে মেয়েটরাই নাকি তাদের পালাতে সাহায্য করে। এখন তো আগের অজুহাত চলবে না, এখন আবার বোধহয় নতুন কোনো ছুতো দেখাবে। আচ্ছা ইয়ার, একটা সিগারেট খাওয়াও তো দেখি। একেবারে থকে গিয়েছি, হাড়গোড় যেন ভেঙে যাচ্ছে। সুবেদার সাহেব সিগারেট বাহির করিল, কম্পাউন্ডার সাহেব ধরাইলেন। তারপর অপেক্ষাকৃত অনুচ্চ স্বরে কী সব কথাবার্তা হইল। কম্পাউন্ডার সাহেব লণ্ঠনের পলিতাটি একটু উস্কাইয়া লণ্ঠনটি তুলিয়া ধরেন, আধ খাওয়া সিগারেটটিতে একটি জোর টান মারিয়া সুবেদারের হাতে দেন। গেট হইতে বাহির হইবার সময় বলেন, সেজন্যে ভেব না, আমিই দিয়ে দেব। কিসের কথা হইতেছিল এতক্ষণ? কি দিয়া দেবেন? ইঞ্জেকশন না তো? সুবেদার সাহেব ও কম্পাউন্ডার বাবু দুইজনের মধ্যে বেশ অন্তরঙ্গতা আছে দেখিতেছি। গেটের বাইরে আসিয়া কম্পাউন্ডার বাবু সুবেদারকে জিজ্ঞাসা করেন, তুমি তো আজ এখানেই শোবে? হ্যাঁ, অফিস ঘরে বিছানা পেতে রেখেছি, এবার শুতে যাব। কম্পাউন্ডার সাহেবের মাথার পিছনের চুলগুলি কি বড় বড়, অধিকাংশই সাদা হইয়া গিয়াছে। তিনি কত কয়েদির ফাঁসি দেখিয়াছেন। ভোর রাত্রের ফাঁসির সম্বন্ধে কোনো কথা তাহার মনেও আসে না। যত কম্পাউন্ডার সকলেই কি পিছনের চুল বড় রাখে? সেই হরিশ কম্পাউন্ডার মাথায় আধ বাবরি চুল। সে মাধববাবুর বাড়ির জন্য ওষুধ তৈরি করিতেছে। সন্দেহবাতিক ছিটগ্রস্ত মাধববাবু ঠিক পিছন দাঁড়াইয়া আছেন, মাপ ঠিক হইতেছে কিনা দেখিবার জন্য। কিছুক্ষণ পরে বিরক্ত অধৈর্য হইয়া হরিশের মাথার চুলগুলি খপ করিয়া উঠার মধ্যে ধরিয়া মাথাটি নাড়াইয়া দিলেন। বলিলেন, চুল ছোট করে কাটতে পারো না? পেছন থেকে তোমার ওষুধ তৈরির কিছুই দেখা যায় না? আমি গিয়া দাদা আর মার কাছে এই গল্প করিয়াছিলাম। সকলে মিলিয়া কি হাসি! মা হাসি চাপিবার ব্যর্থ চেষ্টা করিয়া বলিতেছে, মা গো মা, সবই কি তোর চোখেই পড়ে? মা হাসিলেই তার চোখে জল আসিয়া যায়, আর দাদা যখনই হাসে কোনো শব্দ হয় না, বাকালে একটু টোল খাইয়া যায়। আশ্চর্য, দুই গালে নয়, একই গালে গর্তটি দেখা যায়। হাসিবার সময় চোখ দুইটি অর্ধ নিমিলিত হইয়া পড়ে। দাদার হাসি মুখ চোখের সম্মুখে ভাসিতেছে। আলোকশিখাটি ক্রমেই দূরে চলিয়া যাইতেছে, এদিক ওদিক দুলিতেছে। কম্পাউন্ডার বাবুর লণ্ঠন। কম্পাউন্ডার বাবু কি এত হেলিয়া দুলিয়া চলেন? গরিলারা এমন করিয়াই চলে। নিকটে থাকিবার সময় এতটা লক্ষ্য করি নাই। অত দূরে যাইতেছেন কেন? বোধহয় সরকারি কোয়ার্টার পান নাই। দূর হইতে হ্যারিকেন লণ্ঠনের শিখায় ও প্রদীপের শিখায় কোনো তফাৎ বোঝা যায় না। রানীপাত্রায় একটি কিষাণ কেস তদারক করিয়া ফিরিবার সময় আমি, দাদা আর সহদেও খুব ক্লান্ত হইয়া পড়িয়াছি। অন্ধকার রাত্রে মিটিমিটি আলো দেখিয়া রাত্রি কাটাইবার জন্য সেইখানেই যাওয়া স্থির করিলাম। জোনাকির ন্যায় মৃদু আলোক। ক্রমে কাছে গিয়া দেখিলাম একটি ডিজেল লণ্ঠনের শিখা। লণ্ঠনটি পুরনো, মরিচা ধরা। মহাত্মাদের জন্য খাটিয়া, কম্বল, বালিশ আসিল। ভলেন্টিয়ার সহদেবের জন্য একখানি মাদুর দাওয়ায় বিছানো হইল। খাটিয়া দেওয়া হইল বাড়ির বাহিরের একটি দোচালা ঘরে। দেওয়াল বা বেড়া নাই, এদেশে উহাকে হাওয়া টুঙ্গি বলে। কম্বলের ওপর ময়লা চাদর ও তৈলাক্ত বালিশ দেখিয়ে আমার গা ঘিন ঘিন করিতেছিল। হয়তো কত রোগের বীজাণু উহাতে আছে। আমি খাটিয়া হইতে সেগুলি সরাইয়া খালি কম্বলে বসিলাম। কম্বলের উপরের ময়লা চোখে দেখা যায় না বলিয়া একটু মনের তৃপ্তি। যে লোকটি চিড়ে দই পরিবেশন করিল তাহার চোখ উঠিয়াছে। দাদা চিড়ে দই খাইয়া দিব্য নিশ্চিন্ত হইয়া ওই বালিশে বিছানায় শুইয়া ঘুমাইল। ভাগ্য বা দিতার আমেজ দাদার মধ্যে চিরকাল লক্ষ্য করিয়াছি।
পারিপার্শ্বিকের সহিত নিজের খাপ খাওয়াইয়া চলিবার ক্ষমতা তাহার অদ্ভুত। এ বিষয়ে কোনো কথা তুলিলেই বলিবে যে যদি কোনো মূল সিদ্ধান্তে আঘাত না লাগে তাহা হইলে নিজের সৌজন্যকে বলি দিবার প্রয়োজন কি? উহার আত্মকেন্দ্রিক মন চিন্তার মধ্যে নিজেকেই ডুবাইয়া রাখিতে চায়। সব প্রশ্ন সে নিজের ধরনে ভাবে, মনে মনে সব জিনিসের চুলচেরা বিশ্লেষণ করে। যে কোনো সূক্ষ্ম বিষয় আমার অপেক্ষা ভালো বোঝে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে তার আচরণ যুক্তি সহিত সামঞ্জস্য রাখে না। সে কথা শুনিয়া রাগে আমার সর্বশরীর জ্বলিয়া যাইতেছে। হয়তো মৃদু হাসির সহিত ছোট্ট একটি উত্তর দিয়া উহা সহ্য করিয়া গেল। একেবারে নীলকণ্ঠ। সাহসের অভাব তাহার নাই। ভয় পাইয়া কোনো উচিত কাজ ছাড়িয়া দিতে আজ পর্যন্ত তাহাকে দেখি নাই। কিন্তু তাহার রক্ত যেন গরমই হয় না। বুদ্ধি শক্তির তীক্ষ্ণতা ও অনুভূতির তীব্রতা থাকা সত্ত্বেও আবেগের উগ্রতা ও প্রাণ শক্তির প্রচণ্ডতা উহাদের মধ্যে নাই। প্রতি পদক্ষেপ তাহার মাপা, যেন পিছল পথের ওপর দিয়া অতি সাবধানতার সহিত পা টিপিয়া চলে। থ্রি লেগের ড্রেসের সময় দাদা কি আড়ষ্ঠভাবে পা ফেলে। সেই একবার কুমার সাহেবের মেলায় ছেলেদের স্পোর্টসে আমি আর দাদা থ্রি লেগের ড্রেস দিয়েছিলাম। আমরা অনেক পিছনে পড়িয়া গিয়েছিলাম, সফল হইতে পারি নাই। ওই আইটেম শেষ হইয়া গেলে রাগে দুঃখে দাদাকে বলিয়াছিলাম, তোমাকে সঙ্গে নিয়ে দৌড়নো আর গলা একটা বিরাট ঢাক বেঁধে দৌড়নো একই কথা। দাদা বলিয়াছিল, আমি তো আগেই বলিয়াছিলাম, তুই তো স্পোর্টসে সপ্তাহতেই ফার্স্ট হোস, আমাকে নিয়ে মিছামিছি টানাটানি করলি, পান্নার সঙ্গে জুড়ি বাঁধলেই পারতিস। এত লজ্জিত, এত অপ্রতিভ হইতে দাদাকে কোনো দিন দেখি নাই। 1943 আর 1922, 21 বৎসর আগেকার ঘটনা। দাদার শ্বেত সিক্ত শ্রমক্লান্ত মুখখানি ইতস্তত বিশ্রস্ত, চুলগুলি ধুলায় ভরিয়া গিয়াছে। হাঁপাইতে হাঁপাইতে কোঁচার খুঁট দিয়া পায়ের ধুলা ঝাড়িতে লাগিল। আমার মন খারাপ হইয়া গেল। অন্যান্য প্রতিযোগিতায় পাওয়া প্রাইজগুলো মাকে দেখাইয়া আনন্দ পাইলাম না। দাদা নিজেই সেগুলো মাকে দেখাইল। পরের দিন আবার সেগুলি বন্ধু বান্ধবদের দেখাইল। মাকে বলিল, শোনো, নীলুর কাছে রোজারিও সাহেবের কাণ্ড। আমি তো ভালো বলতে পারবো না। বুঝিলাম দাদা আমার মনের ভাব বুঝিতে পারিয়াছে। তাহার তীক্ষ্ণ অথচ দরদি দৃষ্টি মনের অন্তঃস্থল পর্যন্ত বুঝিয়া লয়। দাদা আমার মন হালকা করিবার চেষ্টা করিতেছে। আমার দিক হইতে নিজের রূঢ়তার প্রায়শ্চিত্ত হওয়া উচিত ছিল। রোজারিও সাহেবের কাণ্ডের কথা বলিতে হইল। রোজারিও সাহেব কুমার সাহেবের ম্যানেজার। খেলার স্পোর্টস তাহারই তত্ত্বাবধানে হয়। 100 গজ দৌড়ে খোকনদার সহিত কেউ পারে না। তাহার ভালো নাম ক্রিঙ্কারি রঞ্জন দত্ত। সে হইয়াছিল ফার্স্ট, আমি সেকেন্ড। ছেলেদের স্পোর্টসে জামায় নম্বর দেওয়া হয় না। গন্তব্যস্থানে পৌঁছিবার পর রোজারিও সাহেব সকলকে জিজ্ঞাসা করিয়া একটি কাগজে নাম লেখে। খোকনদাকে নাম জিজ্ঞাসা করিল। চারিদিকে ভিড়, কোলাহল। প্রত্যেক প্রতিযোগিতা শেষ হইলেই এরূপ হয়। খোকনদা নাম বলিল। সাহেব 2-3 বার জিজ্ঞাসা করিয়াও বোধহয় তাহার নামটি বুঝিতে পারিল না। তাহার পর আমার নাম লিখিল। আমার পরে 2 জনের নাম লিখিল। প্রাইজ দিবার সময় দেখি আমাকে ফার্স্ট প্রাইজ দিল। খোকনদা চোখ ছলছল করিতেছে, তাহার নাম নাই। জিতেনদা তাহাকে ঠাট্টা করিয়া বলল, ক্রিঙ্কারি রঞ্জন দত্ত কি সাহেব লিখিতে পারে? বাপ মায়ের দেওয়া নামের জন্য তোমার প্রাইজটা নষ্ট হলো। এখন কাল সকালে কুমার সাহেবের কাছে যা। ভাবিয়াছিলাম মা গল্প শুনিয়া হাসিবেন, কিন্তু ফল হইল উল্টা। আমার প্রাইজের টিপটটি পরের দিন খোকনদাকে দিয়ে আসিতে হইল। আমার প্রাইজটি কিন্তু মাঠে মারা গেল। রোজারিও সাহেবকে দেখিলে এখনও আমার এই দুঃখের কথা মনে পড়ে। দাদা কিন্তু কোনো দিন আমার পার্টনার হইয়া খেলিতে রাজি হয় নাই। কোনো না কোনো ছুতায় অ্যাভয়েড করিবার চেষ্টা করিয়াছে। দাদার খেলাধুলার বিশেষ শখ কোনোদিনই ছিল না। এক ব্যাডমিন্টন ছাড়া কোনো খেলাই ভালো খেলিতে পারিত না।
কিন্তু ইহাতেও সে কোনো ম্যাচ আমার পার্টনার হইয়া খেলে নাই। প্রীতি, সৌজন্য ও নমনীয়তার মধ্যে তাহার দৃঢ়তা অসীম। এক জায়গায় গিয়া তাহার আর নাগাল পাওয়া যায় না, এত নিকট তথাপি যেন একটু বিচ্ছিন্ন, স্বতন্ত্র। তাহার সেই অভিমান আমি 21 বৎসরের মধ্যে শত চেষ্টাতেও ভাঙাইতে পারি নাই। ব্যারাকের কীর্তন এখনো চলিতেছে। কোলাহলে মনে হইতেছে যে বেশ জমিয়া উঠিয়াছে। এখন আর সিয়ারাম আর নাম কীর্তন হইতেছে না। এখন একটি মাত্র এক টানা সুর শোনা যাইতেছে, নারায়ণা নারায়ণা নারায়ণা। এইরূপ নাম কীর্তনের পরই সাধারণত ইহারে কীর্তন শেষ হয়। সাহেব সুপারিনটেন্ডেন্ট তাহার কোয়ার্টারের নিকটে এই বিকট চিৎকার কি করিয়া সহ্য করে? বোধহয় ওয়ার্ডারদের চটাইতে চায় না। তাহাদের আন্তরিক সহযোগিতা ব্যতীত জেলের শাসন যে এক দণ্ডও চলিতে পারে না। কত দিনের কথা হইল। রোগা খিটখিটে জজ স্পিলার সাহেব ছিলেন আতপাগলা গোছের লোক। প্রত্যহ ব্যায়ামের জন্য কুড়ুল দিয়া কাঠ চিরিতেন। জার্মান সম্রাট কাইজারেরও এই বাতিক ছিল। ফজলে মিয়ার নাজির জজ সাহেবের কাঠের গুঁড়ি জোগাইতে অস্থির। বজরাং প্রসাদ উকিলের মেয়ের বিয়ের সময় কি কাণ্ডই স্পিলার সাহেব করিয়াছিলেন। রাতের বিয়ের বাজনা যত বেশি জমিয়া উঠিয়াছে, তখন হঠাৎ তাহার মনে হইল যে উহাতে তাহার শান্তির ব্যাঘাত হইতেছে। সঙ্গে সঙ্গে একখানা লাঠি ও একটি বুলসাই লণ্ঠন লইয়া বজরং বাবুর বাড়িতে গিয়া হাজির। সেখানে আর কথা না বলিয়া লাঠিখানি দিয়া ঢোলের চামড়ায় ছিদ্র করিয়া দেন। পরের দিন বজরংবাবু জজ সাহেবের নামে মোকদ্দমা দায়ের করেন। কিছুদিন পরে মোকদ্দমা আপোষে নিষ্পত্তি হইয়া যায়। মাথা একটু ঠান্ডা হইলে উকিল সাহেব বুঝিতে পারেন যে ওকালতি করিয়াই যখন খাইতে হইবে, তখন আর জজ সাহেবের সঙ্গে ঝগড়া করিয়া লাভ কি? আত্মীয় কুটুম্বদের সম্মুখে অপমান যাহা হইবার তাহা তো হইয়াই গিয়াছে। কথা যত বাড়াইবে তত বাড়ে। আমাদের দেশের লোকের কি দোষ দিব? সব দেশের লোকই সমান। সাহেবরাও আমাদের মতো টাইম সার্ভার। এই কংগ্রেস মিনিস্ট্রির সময় জেলা ম্যাজিস্ট্রেট ভার্নন সাহেব যাচিয়া আসিয়া আমাদের আশ্রমে ভাত ডাল খাইয়া গিয়াছেন। মিসেস ভার্নন হাত দিয়া ভাত খাইবার সময় ভাতের দলাটিকে ঠিক মুখে পৌঁছাইতে পারিতেছিলেন না। হাতের ওপর ভাত রাখিতেছিলেন, যেমন করিয়া চামচে ভাত লয় সেই রূপ করিয়া, আর ঠিক চামচের মতো করিয়াই হাতটি মুখে ঢুকাইতেছিলেন। সমস্ত মুখে ভাত ডাল লাগিয়া গিয়াছিল। ছুতায় নাতায় ভার্নন সাহেব যখন তখন দেখা করিতে আসিতেন। খদ্দর ও গান্ধী টুপির সে কি খাতির! সাহেবের মেয়ে একটি বেজি পুষিয়াছিল। বাড়িতে বেজিটা বড় জ্বালাতন করিতেছে। তোমরা যদি আশ্রমে রাখো তাহা হইলে দি, এই বলিয়া দাদাকে বেজিটি দিয়াছিলেন। পরে এই বেজিটিকে দেখিবার ছুতা ধরিয়া স্ত্রী কন্যা লইয়া কালেক্টর সাহেব সময় নাই অসময় নাই যখন তখন আসিয়া হাজির। তাহার মেয়ে নাকি রিকিকে দেখিতে চায়। তারপর রিকিকে লইয়া ছেলে মানুষের মতো কত আদর, কত চেঁচামেচি। চিন্তাসূত্র ছিন্ন করিয়া, অন্ধকার ও নিস্তব্ধতা বিদীর্ণ করিয়া, বাতাবরণ কম্পিত করিয়া 12টার ঘণ্টা পড়িল। ডাক্তারের কোয়ার্টারের একটি কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল। তাহার সুখতন্দ্রা বোধহয় ভাঙ্গিয়া গিয়াছে। হো হো হই! এই বিকট চিৎকারের সহিত খঞ্জনি, ঝাঁঝ, ঢোলক সংবলিত ওয়ার্ডারদের কীর্তন বন্ধ হইয়া গেল। ইহারা কি ঘড়ি ধরিয়া 12টা পর্যন্ত কীর্তন করে নাকি? কি করিয়া পূর্ব হইতে সময় ঠিক পায়? খাকির আধ হাতার নিচের একজোড়া হাত এক আধ হাত ব্যাসের ঝাঁঝ বাজাইয়া চলিয়াছে। বাঁ হাতের মণিবন্ধে একটি সস্তা রিস্ট ওয়াচ ও তাহার উপরের অংশে নীল লাল উল্কিতে অঙ্কিত একটি নারীর মূর্তি। বাবার কীর্তন ঠিক 8টায় শেষ হইত। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা রাম, মহাত্মাজির প্রিয় ভজনটি সব চাইতে শেষে গাওয়া হইত।
আশ্রমে যে কোনো কংগ্রেস কর্মী থাকে সকলেই কীর্তনে যোগদান করে। সকলে মনে করে বাবা ইহাতে খুশি হইবেন। সত্যই বাবার কীর্তনের বাতিকের কথা জেলশুদ্ধ লোক জানে। মিটিং ঘরেই কীর্তন বসে। সিমেন্টের মেঝে, মাটির দেয়াল, খড়ের চাল, দেওয়ালে মার নিজ হাতে ঝকঝকে নিকোনো, মধ্যে মধ্যে ছোট জানালা, উহাতে কপাট নাই। দেওয়াল ভরিয়া মধ্যে মধ্যে রাজনৈতিক নেতাদের ছবি। একদিকে 2টি কংগ্রেস পতাকা ক্রসের আকারে দেয়ালে আটা, তাহার উপর দিয়া লাল শালুর ওপর সাদা তুলা দিয়া নাগরিতে লেখা স্বাগতম। নিচে গান্ধীজির একখানি বড় ছবি। ঘরের পূর্ব ও উত্তর কোণ একটু অপরিষ্কার। কস্টিক সোডা, লোহার কড়া আর কাপড় কাচা সাবান তৈরির অন্যান্য সরঞ্জাম ভরা কাঠের চাকাওয়ালা একটি প্রকাণ্ড সিন্দুক থাকে ওইদিকে। সিন্দুকটি ফুলকাহার নন্দলাল তেওয়ারি কংগ্রেস কমিটিকে দিয়াছিল। কোণে দাঁড় করাইয়া রাখা একটি ধুনকি, আর আড় কাঠ হইতে ঝোলানো থাকে একটি ধনুক। দিনের বেলায় 5 তৈরি করিবার তুলা ধুনিবার সময় ইহার সহিত ধুনকিটি বাঁধিয়া লওয়া হয়। আশ্রমের কীর্তন আরম্ভ হইল। দেশের ছেলে গান্ধীজিকে চিনিলে না রে, জানলি না? বাবার নিজের লেখা গান। মা ধূপধানি লইয়া মিটিং ঘরে ঢুকিলেন। গান্ধীজির ছবির সম্মুখে একটি ফুলের মালা দিয়া উহার সম্মুখে ধূপদানিটি রাখিলেন ও তাহার পর এক কোণে আলাদা হাতজোড় করিয়া বসিলেন। বাবা লণ্ঠনটি কম করিয়া দিয়া সুর ধরিলেন। প্রথম গান শেষ হইল। মা গড় হইয়া প্রণাম করিয়া উঠিলেন। এতগুলি লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাহাকেই করিতে হইবে। কীর্তনে বসিয়া থাকিলে রাঁধিবে কে? আমি আর দাদা দুজনেই ছোটবেলায় কীর্তনে বসিতাম। পৈতা হইবার পরও কয় বৎসর বসিয়াছিলাম। দাদা কীর্তন বন্ধ করিবার দিন কয়েক পর হইতেই আমিও কীর্তনে যাওয়া বন্ধ করি। তাহা লইয়া মার কি কান্না! তোরা না এলে উনি দুঃখিত হন। তোর মন না চায়, তবু ওর কথা ভেবে বস না কেন? দাদা কোনো উত্তরই দেয় না। দাদা বাড়িতে কীর্তন করিত না, কিন্তু কংগ্রেসের কার্যসূত্রে যখন গ্রামে যাইতাম তখন বড় বড় গ্রামবাসীরা আমাদের মনোবিনোদনের জন্য কীর্তনের বন্দোবস্ত করিত। বাবার জন্য তাহারা এইরূপ করিতে অভ্যস্ত। সেই জন্য মাস্টার সাহেবের ছেলেদের জন্যও তাহারা এই খাতিরদারি করে। এই কীর্তনে কিন্তু দাদা কখনো বিরক্ত প্রকাশ করে নাই। আমি অস্বস্তি প্রকাশ করিলে ইঙ্গিতে আমাকে ধৈর্য ধরিতে বলিয়াছে। 22 থানার খাগাহাটে মিটিং হইবে। এখনো লোক আসে নাই। সহদেও কংগ্রেস পতাকাটি মাটিতে পুঁতিয়া ইনকেলাব জিন্দাবাদ, গান্ধীজি কা জয় কতবার বলিয়াছে। ঢাড়া পেটানো, ঘণ্টা বাজানো প্রভৃতি গ্রামের হাটের লোক জড়ো করিবার যত কৌশল আছে সবই করা হইয়া গিয়াছে, কিন্তু লোক আর হয় না। তখন স্থানীয় কংগ্রেস কর্মী রামদত্ত মণ্ডল গয়লাদের কীর্তনের দল ডাকিয়া আনিল, সঙ্গে একটি সিঙ্গল রিডের হারমোনিয়াম। 10 মিনিটের মধ্যে হাটশুদ্ধ লোক ওই স্থানে ভাঙিয়া পড়িল। তারপর আমরা তাড়াতাড়ি বক্তৃতা সারিয়া লইলাম। লোকে হাটের কাজে ব্যস্ত। দাদার ওষুধের ক্যানভাসারের বক্তৃতায় আর মহাত্মাজির চেলার বক্তৃতায় তারা কোনো তফাৎ বুঝিতে পারে না। হাটে আসিয়াছে, সব রকম তামাশার মধ্যে মহাত্মাজির তামাশাও তারা 2 মিনিট দেখিয়া লইবে। তাদের মধ্যে কেউ কেউ তো মহাত্মাজির দর্শন, নিমক সত্যাগ্রহী পূর্বে করিয়াছে। তাহারা আবার এইসব অবার্চিন চেলার মুখ হইতে নতুন কথা শুনিবে? কী সব বলে, 15 আনা কথা তো বোঝাই যায় না। আমাদের মবেশি চেরির গরু মহিষের প্রভৃতি মাঠে চড়ানো, ব্যবস্থা করুক, খাজনা কমাইয়া দিক, তহসিলদার পঞ্চের মহিষ যে সকলের ক্ষেত উজাড় করিতেছে, ফসল খাইয়া যাওয়া উজাড় করিতেছে, তাহা বন্ধ করুক, তবে তো বুঝি। তা নয়, কেবল মেম্বারই চাঁদা লবার ফন্দি। মিনিস্ট্রি গদ্দি পর বসিয়া
খাজনা বাকি রাইন করিয়াছে, হাটে ভাষণ দিয়া গেল, কাহারও 4 আনার বেশি দরখাস্তে খরচ পড়িবে না, খরচ পড়িল তাহার 20 গুণ। অর্ধেক লোকের দরখাস্ত তো খারিজই হইয়া গেল। মহাত্মাজির চেলা পূর্ণদেওজির কাছে দরখাস্তগুলো দিয়েছিলাম তদবির করিবার জন্য। তিনিও দরখাস্ত পিছু 8 আনা মেহনত তানা লইয়াছিলেন। এক মাস্টার সাহেব আছেন বলিয়া এ জেলার মহাত্মাজির কিছু কাজ হয়, না হইলে ইয়াদের অর্ধেক লোক তো ঠগ। সত্যি তো, কংগ্রেস সংগঠন সম্পূর্ণ ধনী কিষাণদের হাতে। জমিদারের শোষণ হইতে ইয়ারা মুক্ত হইতে চায়, কিন্তু নিজেরা তাহাদের সীমিত ক্ষেত্রে আধিয়াদার, বাটাইদার বা নিঃসম্বল ক্ষেত মজুরদের ওপর শোষণ বন্ধ করিতে চায় না। কংগ্রেস মিনিস্ট্রির সময় নিঃস্ব রায়তদের জন্য যতগুলি আইন তৈরি হইয়াছিল, সবগুলি ইহারা কূট কৌশলে ব্যর্থ করিয়া দিয়াছে। সহদেবের মতো কংগ্রেস কর্মীও আধিয়াদারের কায়েমি সত্ত্ব বন্ধ করিবার জন্য বন্দোবস্তির মিথ্যা দলিল তৈরি করিয়াছে। দহিবাজ গ্রামের সেই প্রৌঢ়া স্ত্রীলোকটি, যে কংগ্রেস অফিসে প্রায়ই আসিত, গলায় প্রকাণ্ড গলগণ্ড, আসিয়াই কাঁদিতে বসিত। দাদাকে বলিত, তুমি ছাড়া এর বিয়ে তো আর কেউ করিতে পারিবে না। আকাশে চন্দ্র সূর্য থাকিতে আমার উপর এই জুলুম। সহদেবের দাদা কপিল দেও আমার সব জমি জমা নিয়ে নিতে চায়। জমি প্রায় 50 বিঘা। তার বাড়ির কাছে জমি কিনা, মান্ধাতা তামাকের ক্ষেত চমৎকার হবে, তাই এই জমির ওপর নজর। পুরুষ ছিল তেলি, জওয়ান ছেলে পুরুষ থাকতেই মরে যায়। পুতাহুর তখন ছেলে পেটে, 1 বছরের মধ্যে আবার পুরুষ মরল। তারপর গেল পুতাহু, বছর না ঘুরতেই একরত্তি নাতিটারও বাই উখার গিয়া। সে 24 ঘন্টা দাদির কোলেই থাকতো। কত ওষুধ, কত চিকিৎসা হলো। ব্যথা লাগবে বলে বাছাকে সুই দিতে দিইনি, দিলে হয়তো বাঁচত। তাকে আর ধরে রাখতে পারলাম না। পাড়ার গোড়ে গোপের ছেলে তার কিছুদিন পরে মারা যায়। তখন কপিল দেব পঞ্চায়েতি করে আমার উপর ইলজাম লাগালো যে আমি ডাইনি। আগে নিজের বাড়ি শেষ হয়েছে, এখন গোরেলালের ছেলেকে বান মেরে তাকে শেষ করলো। আরে বেকুফ, এটুকু বুঝলি না আমি যে স্বামী, পুত্র, নাতি পুতি সব খেয়ে বসে আছি? আমার পেটে আর জায়গা কোথায়? তারপর আমাকে গ্রাম ছাড়া করবার জন্য সেদিন রাত্রে রাধো, শনিচারা, ছেদি এরা সব কপিলদেবের কথাতে আমার বাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে। 1 মুঠো ধান পর্যন্ত বাঁচাতে পারিনি। আমি কিন্তু আমার ভিটে ছাড়ছি না। শুনছি নাকি আবার কপিলদেব আমার ওপর সদরে ডিক্রি করিয়াছে জমিটি নেওয়ার জন্য। আমি কি কচি খুকি যে এই কথা বিশ্বাস করব? জমি থাকলো দহিবাজ গ্রামে আর ডিক্রি করবে পূর্ণিয়ায়, তাকে কখনো হয়? এরূপ কথা কত বলিয়া চলে। মধ্যে মধ্যে ঠকঠক করিয়া মাথা কুটে এবং ডুকরাইয়া কাঁদিতে থাকে। সে বলে যে সে মাস্টার সাহেবের সময় কোথায়, তাহা না হইলে তাহাকে দহিভাতে একবার লইয়া যাইতাম। কাজেই বিলিবাবু ছাড়া তাহার আর নাকি গতি নাই। দাদার আমি কত চেষ্টা করিতেছি, কিন্তু কপিল দেবের এই অন্যায় বিহিত করিতে পারি নাই। আমরা দহিভাতে গেলে কপিলদেব পুরি তরকারি খাওয়াইয়া দেয়, আর কাজের কথায় আমল দেয় না। ঘুরাইয়া ফিরাইয়া বলে যে তারাও তো মহাত্মাজির ভক্ত, সে তো জেলা কংগ্রেস কমিটির মেম্বার, আশ্রমের চাল ছাইবার খড় তো সেই প্রতি বৎসর দেয়। এক ভাইকে তো সে কংগ্রেসে দান করিয়াছে। আসল কথা, বড় একান্নভুক্ত পরিবারের সকল লোকের কাজ, জমি জমা দেখিতে দরকার হয় না। বাড়ির অন্ন ধ্বংস করিয়া গ্রামে জটলা করা অপেক্ষা 1 জনের কংগ্রেসে যোগদান করা ভালো। ইহাই বড় কৃষাণদের মনোবৃত্তি। কংগ্রেস সংগঠনিতে যতটুকু সুবিধে পাওয়া সম্ভব, তাহা এই দানের দ্বারা নিশ্চিত হইয়া যায়। চাই কি ভাই যদি কংগ্রেস কর্তৃপক্ষের মন যোগাইয়া চলে, তাহা হইলে ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার পর্যন্ত হইয়া যাইতে পারে। আর নেহাত যদি কংগ্রেস কোনো বিষয়ে ধনী কৃষাণের উপর চাপ দিতে আরম্ভ করে, তখন তাহা গায়ে না মাখিলেই হইল। শেষ পর্যন্ত নৈতিক প্রভাব ব্যতীত
আর কোনো শক্তি তো কংগ্রেসের নাই। পরে একদিন ওই তেলি বউ দাদাকে রাগে দুঃখে বলিয়াছিল, দারোগা সাহেবকে কপিল দেব কিনে নিয়েছে জানি, তোমাকেও কি কিনে নিয়েছে? তারপর আরও কত কি বলিতে যাইতেছিল। হঠাৎ সহদেও আসিয়া পড়ায় থামিয়া যায়। যত শত্রুতাই থাকুক, সহদেও ভূঁইয়ার ব্রাহ্মণ, উঁচু জাত, গ্রামের গণ্যমান্য ব্যক্তি, উহার সম্মুখে সামান্য তেলিবউ জোরে কথা বলিতে পারে না। আর সহদেওকেও এ সম্বন্ধে আরও কিছু বলিলে বলে, কপিল দেব ভাইয়া মালিক, আমি ইহার কি জানি। আমার ইচ্ছা করিতেছিল সহদেওকে ঘাট ধরিয়া কংগ্রেস আশ্রম হইতে বাহির করিয়া দিই। ইহার পর অনেক দিন উহার সহিত কথা বলি নাই। দাদা কেবল আমাকে বলিয়াছিল, ওর ওপর রাগ করে কি হবে, কলেজ যে সংগঠনের গোড়ায়। 1930 এবং 1932 সালের আন্দোলনে ক্যাম্প জেলে থাকিবার সময় আমাদের রাজনীতিক দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কথা আমরা অনুভব করি। জেলে সম্বন্ধে কত আলোচনা, বাদানুবাদ, মনোমালিন্য হইয়া গিয়াছে। যাহারা এই ব্যর্থতার কথা প্রকাশ্যে না বলিত, তাদের মুখে হতাশার ছাপ সুস্পষ্ট ছিল। সেই বীজ এতদিনে অঙ্কুরিত হইল। দাদা ও আমি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিতে যোগদান করিলাম। তেলিবউয়ের ঘটনা সুপ্ত বীজকে তাপ ও জল সিঞ্চন করে। ওই স্ত্রীলোকটি এখনও তাহার স্বামীর ভিটা আঁকড়াইয়া পড়িয়া আছে কিনা জানি না, কিন্তু তাহার চোখের জল আমাদের হৃদয়ের সকল দ্বিধা সন্দেহ ভাসাইয়া লইয়া গিয়াছিল। হৃদয় কন্দরের অর্ধ জাগরিত আকাঙ্ক্ষা গবাক্ষ পথে উষার আলোক দেখিতে পাইল। তারপর আমি আর দাদা একই পার্টির মধ্যে থাকিয়া কি উৎসাহের সহিত কাজ করিয়াছি। ও যে কেবল সহকর্মী নয়, কেবল কমরেড নয়, ও যে আমার দাদা। কত সুখ দুঃখের স্মৃতি বিজড়িত এক সূত্রে গাথা আমাদের জীবন। কিসে আমার ভালো হইবে, কিসে আমার আনন্দ হইবে, এই চিন্তা সর্বদা তাহার মনে। নিজে কলেজে পড়ে নাই, তার জন্য দাদার মনে দুঃখ কম ছিল না। আর্থকোয়েক রিলিফের কাজের অ্যালায়েন্সের টাকা দাদা আমার কলেজের পড়ায় খরচ করিয়াছে। তাহার মনের স্বাদ আমারই ওপর দিয়া মিটাইয়াছে। রিলিফের কাজ শেষ হইবার পর জিনিসপত্র যখন নিলাম হয়, তখন দাদা একখানি সাইকেল কিনিয়া আমাকে দেয়। এসব তো তুচ্ছ জিনিস। দাদার ভালোবাসার প্রসঙ্গে এসব জিনিসের কথা উঠানো দাদার ভালোবাসাকে ছোট করিয়া দেওয়া মাত্র। আমার মাথা ধরিলে দাদা ব্যস্ত হইয়া পড়ে। জেলের মধ্যে এত আর করিয়া সে গুড় পাইত। লক্ষ্য করিতাম যে সে নিজে তাহা খায় না, কেননা দাদা জানে যে আমার ভাত খাওয়ার পর একটু মিষ্টি না খাইলে মনে হয় খাওয়া অসম্পূর্ণ রইয়া গেল। জেলে নিয়মিত আমার জামা ও জাঙ্গিয়া কাচিয়া দিয়েছে। বাধা দিলে বলিয়াছে, থাক, তোর অভ্যেস নেই। আমিও আর জোর করি নাই। মনে হইয়াছে দাদা আমার জন্য এইসব করিয়া দিবে, ইহা তো আমার ন্যায্য দাবি, ইহাতে অস্বাভাবিক কিছু নাই।